খেয়াল করেন, আজকে আমাদের যে কোশ্চেন টাইপটা আছে সেটার নাম কি, উইচ সেকশন কন্টেন্স দ্য ফলোয়িং ইনফরমেশন। এই কোশ্চেনটার নাম হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। মাথায় রাখবেন ম্যাচিংয়ের কতগুলো কোশ্চেন টাইপ আছে, ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং হেডিংস, ম্যাচিং সেন্টেন্স এন্ডিং, ম্যাচিং পিপল অথবা লিস্ট অফ পিপল। ওকে, ম্যাচিং টাইপের যতগুলো কোশ্চেন টাইপ আছে, মানে নামে ম্যাচিং শুনলেই বুঝবেন যে এই টাইপের কোশ্চেনগুলো একটু হার্ড। এখানে আপনার স্ট্রং প্যারাফ্রেজিং স্কিলের প্রয়োজন আছে। প্লিজ কামিং। এই ধরনের কোশ্চেনগুলোতে আপনাকে স্ট্রং প্যারাফ্রেজিং স্কিল অবশ্যই ডেভেলপ করতে হবে। বুঝতে পেরেছেন? এখানে কোনো রকমের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাজে দিবে না। পড়ে যদি বুঝতে না পারেন, আমি একটা তিতা সত্য কথা বলি আপনাদেরকে, ইউটিউবে আপনারা ভিডিও দেখবেন, বলবেন যে উপরে হেডলাইন থাকে যে 5 মিনিটে 35টা কোশ্চেনের অ্যান্সার ধরে ফেলবেন, কিন্তু ভিডিওর লেন্থই 40 মিনিট। ওকে থাকে, এবং স্টুডেন্টরা আপনারা এই ধরনের ভিডিও খুব পছন্দ করেন। মনে হলো ও রে, এই তো রিডিং মডিউলে আমি ব্যান্ড পেয়ে গেলাম, কিন্তু মাথায় রাখবেন থাম্বনেল মার্কেটিং, ইয়েস, এটা জাস্ট তাদের ক্লিক করতে হবে, ক্লিক করলে ভিডিওতে ভিউজ আসবে, তাদের অ্যাকাউন্টে ডলার ঢুকবে, দ্যাটস ইট। আপনারা পারেন বা না পারেন, আপনাদের ব্যান্ড স্কোর ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না তাদের আসলে কোনো যায় আসে না। মাথায় রাখবেন যে আমি নর্মালি যখন স্টুডেন্ট ছিলাম, আমি সবসময় কথা বলি স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে, যেহেতু আমি নিজে একজন স্টুডেন্ট ছিলাম, আমি কখনো টিচার পয়েন্ট অফ ভিউ থেকে বলি না। সো আমি যেটা বলবো সেটা আপনারাও খুব বেশি রিলেট করতে পারবেন। নর্মালি আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি কখনোই বইয়ের থেকে কখনো কোনো ভিডিওকে গুরুত্ব দিতামই না। আমার কথা হচ্ছে আমি যদি পড়ে বুঝতে পারি, আমার কেন কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের দরকার হবে? স্বাভাবিক না? বুঝতে পেরেছেন? আপনাদের কাজ থাকবে, এটা আমি আপনাদেরকে একদম, যেদিন আপনাদের হচ্ছে আপনাদের এই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেদিন থেকে আমি বলে আসছি, হুমায়ুন কবির গেছে, আপনার মনে আছে যে রিডিং প্যাসেজগুলোকে একদম বই পড়ার মতো পড়তে হবে। শুধু মানে বই পড়ার মতো না, পড়ে যেন বুঝে যান যে এই ফুল প্যাসেজে কি বলা হয়েছে, এবং এটার জন্য আপনাকে সময় দিতে হবে। আপনি যদি বলেন যে ম্যাম আমার অস্থির লাগে, আমি 1 ঘন্টা 2 ঘন্টা মনোযোগ দিয়ে রাখতে পারবো না, কোনোদিনও হচ্ছে কি এই স্কিলটা ডেভেলপ হবে না। সো ম্যাচিং টাইপ যে কয়েকটা কোশ্চেন টাইপ আছে, ম্যাচিং হেডিংস, ম্যাচিং ইনফরমেশন, এই ধরনের কোশ্চেন টাইপের জন্য আপনাকে অবশ্যই প্যারাফ্রেজ বুঝতে হবে। দ্রুত স্ক্যানিং অ্যান্ড স্কিমিং, এই দুটা স্কিল অবশ্যই ডেভেলপ করতে হবে। দ্রুত পড়ে ইনফরমেশন লোকেট করতে জানতে হবে, এবং দ্রুত পড়ে একটা ওভারঅল আইডিয়া যে এই প্যাসেজে কী বলা হয়েছে এটাকে অবশ্যই ডেভেলপ করতে হবে। এবং যত বেশি একটা ওয়ার্ডের সিনোনিম জানবেন আপনার জন্য তত বেশি সহজ হবে, কারণ এখানে যেহেতু প্যারাফ্রেজ করা হয়, প্যারাফ্রেজটা মানেই তো হচ্ছে কি একই কথাকে ডিফারেন্ট, ওই যে সিনোনিম এবং সেন্টেন্স স্ট্রাকচারকে একটু বদলিয়ে কী করা হয়, উপস্থাপন করা হয়। তো এখানে প্রচুর পরিমাণে সিনোনিমের ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশন নিয়ে কথা বলার আগে মাথায় রাখবেন ম্যাচিং হেডিংস অ্যান্ড ম্যাচিং ইনফরমেশন, এই দুটা কোশ্চেনটা হচ্ছে প্যাকেজ কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনগুলো কখনো একা আসে না। যদি একটু বইয়ের দিকে তাকান অথবা আমাদের স্ক্রিনে তাকান, দেখবেন যে এই কোশ্চেনের আন্ডারে 2 থেকে 3টা কোশ্চেন টাইপ থাকে। যেমন আর একটা কোশ্চেন টাইপ কি, এখানে হচ্ছে কি লিস্ট অফ পিপল। মাথায় রাখবেন কঠিন কোশ্চেনের সাথে ইজি কোশ্চেন দেওয়া হয়। ম্যাচিং ইনফরমেশনের একটা কঠিন কোশ্চেন হলো, ম্যাচিং লিস্ট অফ পিপল একটা ইজি কোশ্চেন টাইপ। আপনার করতে সর্বোচ্চ এই যেখানে যে কয়টা আছে সেই কয় মিনিট লাগবে, এখানে যদি 4টা থাকে আপনার 4 থেকে 5 মিনিটের বেশি লাগার কথা না, যদি আপনি ঠিকমতো প্র্যাকটিস করেন। এবং আরেকটা যেটা আছে এটা একটা গ্যাপ ফিল। এবার এরকমই পাবেন যে ম্যাচিং ইনফরমেশনের সাথে আপনি অবশ্যই 2টা কোশ্চেন পাবেন, হয়তো এমসিকিউ ট্রু ফলস নট গিভেন পাবেন, গ্যাপ ফিল ট্রু ফলস নট গিভেন পাবেন, লিস্ট অফ পিপল এমসিকিউ পাবেন। বুঝতে পারছেন? এরকম থাকবেন। তো যখন এই ধরনের ম্যাচিং হেডিংসের সাথেও কিন্তু সিমিলার এরকমই হবে যে হেডিংসের সাথে আপনি ওই প্যাসেজের আন্ডারে আরও 2টা কোশ্চেন টাইপ পাবেন। তো যেহেতু এটা প্যাকেজ কোশ্চেন টাইপ এবং আপনাদেরকে টাইম ম্যানেজমেন্টও কিন্তু করতে হবে। এটা রিডিং মডিউল হচ্ছে মাল্টিটাস্কিং, আপনাকে কয়েক টাইপের কোশ্চেন টাইপও সলভ করতে হবে, 3টা প্যাসেজ সলভ করতে হবে, এবং এর সাথে 1 ঘন্টার মধ্যে সলভ করতে হবে। টাইম বাঁচানোর জন্য এটা একটা টিপস হচ্ছে আপনাদের, যে যখন দেখবেন ম্যাচিং হেডিংস আছে এবং ম্যাচিং হেডিংসের জন্য আপনার ফুল প্যাসেজটা পড়তে হবে, এবং এটা যেহেতু প্যাকেজ কোশ্চেন টাইপ, আপনি শুরুতে ম্যাচিং হেডিংসটা বা ম্যাচিং ইনফরমেশনটা কী করবেন, সলভ করবেন না। এটার জন্য আপনি যেটা কী করবেন, আপনি আগে নিচের যেই অন্য 2টা কোশ্চেন টাইপ থাকে সেই 2টা আগে সলভ করবেন। বুঝতে পারছি? এখন যদি জিজ্ঞাসা করেন কেন, এতে আমাদের সুবিধা কী হবে? প্রথমত, এই 2টা কোশ্চেন টাইপ করার জন্য আপনার অবশ্যই মিনিমাম 2 থেকে 3টা প্যারাগ্রাফ পড়া হয়ে যাবে। এইগুলো পড়ার জন্য প্যারাগ্রাফ পড়া হয়ে যাবে না, যখন আপনি হেডিংস পড়বেন, হেডিংয়ের জন্য কিন্তু আপনাকে প্রতিটা একদম সব প্যারা পড়তে হবে। তার মানে আপনি যখন আপনি যখন এই 2টা কোশ্চেন টাইপ শেষ দিয়ে হেডিংয়ে যাবেন, অলরেডি আপনার 2 থেকে 3টে প্যারাগ্রাফ পড়া শেষ, ওই 2টা প্যারাগ্রাফের আইডিয়া আপনার মাথাতে আছে। যখন আপনি
এই হেডিংটা পড়তে যাবেন, দেখবেন যে আপনার তখন সময় কম লাগছে। আপনি প্রশ্ন পড়লে অ্যাটলিস্ট 1 থেকে 2টা কোশ্চেনের অ্যান্সার মনে হবে যে আরে আমি তো এইটার ইনফরমেশন অমুক প্যারাতে হচ্ছে পড়ে আসছি, তখন আপনার অ্যান্সারটা বের করতে দ্রুত হবে। বুঝতে পারছেন? সো আমরা ম্যাচিং হেডিংস করব, আমি আপনাকে করে দেবো, কিন্তু তার আগে আমরা আগে লিস্ট অফ পিপল এবং গ্যাপ ফিলটা করবো। ওকে, লিস্ট অফ পিপলটাও তো হচ্ছে আপনারা করেন না, এটা আজকে নতুন কোশ্চেন টাইপ না। মাথায় রাখবেন লিস্ট অফ পিপল অথবা লিস্ট অফ রিসার্চার্স, এই ধরনের কোশ্চেন টাইপগুলো পারলে আলহামদুলিল্লাহ বলবেন, কারণ এই কোশ্চেনগুলো হচ্ছে কি বেশ ইজি, লোকেট করা সহজ। কীরকম কোশ্চেন টাইপটার ব্যাপারটা একটু আবার বলি। দেখেন, অবশ্যই যখন এই প্রশ্নটা পাবেন আগে খেয়াল করবেন এই যে এনবি, এখানে যেটা লেখা আছে এনবি ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, এটা যদি লেখা থাকে মাথায় রাখবেন এই যে নিচের যে হচ্ছে যে অপশনগুলো, যে কোনো অপশন আপনি 2বার ইউজ করতে পারবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। অনেক স্টুডেন্ট এটা খেয়ালই করে না। যদি দেখা থাকে যে এনবি, তাহলে অবশ্যই কি বুঝবেন যে আপনার যে কোনো একটা অপশন 2বার ইউজ হবে, যদি না থাকে প্রত্যেকটা একবার করে। হ্যাঁ, একটা প্যাসেজে, এটা প্যাসেজে যদিও কাজ নেই, এখানে লিস্ট অফ রিসার্চার্সে মানুষের নাম দেওয়া থাকে, উক্তি, একটা মানুষ 2টা উক্তি করেছে। ওকে, এখানে লিস্ট অফ পিপলে থাকে যে বক্সে মানুষের নাম দেওয়া থাকে এবং তাদের উক্তি উপরে দেওয়া থাকে, এই যে 19 থেকে 23 পর্যন্ত এখানে তাদের উক্তি থাকে। ওকে, আমাদেরকে হচ্ছে প্যাসেজ থেকে বের করতে হবে কে কোন উক্তি, মানে কে কোন কথাটা বলেছে। বুঝতে পারছি? এনবি থাকলে বুঝতে হবে কোনো মানুষ 2টা কথা বলেছে, বাকিরা একটা একটা। বুঝতে পারছি? যদি এনবি না থাকে তাহলে প্রত্যেকে একটা একটাই বলেছে। ডান? এখন বলতে পারেন যে ম্যাম এটা তাহলে কিভাবে আমরা লোকেট করব। লোকেট করার ইজিয়েস্ট ওয়েটা হচ্ছে প্রথমে আগে প্রশ্ন পড়বেন না, প্রথমে আগে নামগুলো দেখেছেন না, নামগুলো দেখে আপনারা সরাসরি এক একটা নাম প্যাসেজে লোকেট করবেন। যে হচ্ছে এই যেমন ধরেন আমরা হচ্ছে কী করলাম যে জর্জ কুদলা, ওনার নামটা কোথায় আছে, ওনার নামটা হচ্ছে আই গেস একদম প্যাসেজের, এই যে দেখেন একদম এই যে দেখেন একদম এ নাম্বারতে দেখছেন জর্জ কুদলা, সেইস জর্জ, এই যে আমি এখানে দেখাচ্ছি আমার কার্সরটা, দেখতে পাচ্ছেন এতে আছে। এইভাবে হচ্ছে তারপর হচ্ছে আরও একজনের নাম দেখেন, প্রত্যেকের নাম আপনারা আগে লোকেট করেন। এই যে হ্যাঁ, চায়শিয়া গাও, তারপর জয়েস ভ্যান ইক, জনাথন জোন্স, এই 4 জনের নাম আপনারা ফুল প্যাসেজ থেকে আগে লোকেট, আগে জাস্ট আন্ডারলাইন করেন, কিছু পড়তে হবে না, জাস্ট যত জায়গাতে ওদের নাম আছে সব জায়গাতে আন্ডারলাইন করেন। আপনার বই কই, কোথায়, খাতা কোথায়? আমি যে এতগুলো কথা বললাম আপনি সব মনে রাখতে পারবেন? কোনো নোটও তো দিচ্ছেন না। জি অবশ্যই, শুধু কুদলা না, এবং ওনার এই যে বাকি যে 4 জনের নাম দেখেন একটু স্ক্রিনে বা বইয়ে দেখেন, এই 4 জনের নাম যেখানে যেখানে আছে সবগুলো মার্ক করেন আগে। ডান? এখন আপনাদের কাজ কি? তাহলে আমি তো এখন নাম আন্ডারলাইন করেছি, এখন আমি ইনফরমেশনটা লোকেট করবো কীভাবে, তাই না? আগে আপনার কাজ হবে এখন কোশ্চেনগুলো পড়বেন, কিওয়ার্ড আন্ডারলাইন করবেন এবং অর্থগুলো আগে বুঝবেন। মাথায় রাখবেন এত বড় বড় সেন্টেন্স আপনি মাথায় কখনোই রাখতে পারবেন না ইংলিশে, কিন্তু এটার যদি বাংলা অর্থ বের করে ফেলেন আপনার কিন্তু এটা মাথায় রাখাটা ইজি হবে। বুঝছেন? যেমন ডোমেস্টিকেশন অফ সার্টেন প্ল্যান্টস কুড অ্যালাউ দেম টু অ্যাডাপ্ট টু ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। দেখেন আমার এখানে কি সার্টেন প্ল্যান্টস, ওকে, সার্টেন প্ল্যান্টস, তারপরে হচ্ছে আমার আর একটা কী হবে যে অ্যাডাপ্ট, তারপর ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, এই কয়টা কি হচ্ছে আমার কিওয়ার্ড। এটা বাংলা অর্থ কী দ্বারা আমাকে কেউ বলতে পারবেন? 19-এর কোষ বা হচ্ছে আয়ত্তে আনতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের যে ধরনের চ্যালেঞ্জেসগুলো হবে সেটাকে কী করতে পারি আমরা আয়ত্তে বা অ্যাডাপ্ট করতে পারি। কামিং, অনেক দ্রুত আসছেন, এত দ্রুত কিভাবে আসলেন? অর্থ বুঝছেন? ওকে, এখন যান, এখন আপনারা হচ্ছে প্যাসেজে যাবেন এবং প্যাসেজে আসলে খুঁজবেন কিভাবে দেখবেন প্রত্যেকের যে উক্তি সেই উক্তির উপর হচ্ছে ইনভার্টেড কমা দেওয়া আছে, দেখছেন? এই ইনভার্টেড কমাগুলো মেইনলি হচ্ছে পড়বেন, মানুষের উক্তিগুলো ইনভার্টেড কমার মধ্যে থাকে, আপনার বাকি কিছু পড়তে হবে না, আগে ইনভার্টেড কমাগুলো হচ্ছে পড়েন যে কে ইনভার্টেড কমার মধ্যে কোন কথাগুলো বলল বের করেন, এইভাবে 5টাই করেন। এরপর আমি এক্সপ্লেন। আপনার নাম কি? আপনি এমন কারোর পাশে বসেন যার বই আছে, সামনে আসেন, নয়তো অফিস থেকে ক্যাম্ব্রিজ 16 নিয়ে আসেন। 17 সিজন
ক্যামব্রিজ 17 টেস্ট 2 প্যাসেজ 2 অনুকরণ, মিমিক অনুকরণ বা নকল করা। তাদের যে উক্তি শুধু তাদের জাস্ট একটা খুঁজলে তো আর হবে না, টোটাল 5টা উক্তি আছে, কেউ কোনো না কোনোটা তো বলছে এবং একজন 2টা বলেছে। বলেন। এই যে anyone with the right skills could go to their lab and do this. Yes, এটা একটা উক্তি এবং এটা কে করেছে বলেন তো? ইয়েস, এই যে কুডলা করেছে। পেয়েছেন 1 নাম্বারটা? না, দেখেন এই যে সেন্টেন্সটা দেখেন, গাও, এই যে দেখেন এখানে আমি একটু বলি। আচ্ছা, আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। দ্য 3 teams already have their eye on other plants that could be, বলেন তো এটার উচ্চারণটা কি? হবে না, পি হবে, এটা ক্যাটাপুলেটেড হবে না, ক্যাটাপিলেটেড হবে, পিলটেড। দেখেন, আদার প্ল্যান্টস দ্যাট কুড বি ক্যাটাপিল্টেড ইনটু দ্য মেইন স্ট্রিম। ক্যাটাপিল্টেড ইনটু দ্য মেইন স্ট্রিম, ক্যাটাপিল্টেড হচ্ছে একটা ইজি সিনোনিম হচ্ছে সাডেন। ক্যাটাপিল্টেড ইনটু দ্য মেইন স্ট্রিম হচ্ছে সাডেন গেট পপুলারিটি, অর্থাৎ হঠাৎ করে পপুলার হয়ে যাওয়ায় এটার একটা টার্মস হচ্ছে এটা, বুঝেছেন? এখন দেখেন, আপনারা যদি এটার সিনোনিম না জানেন বা এটার অর্থটা না জানেন, সারাদিন মাথা ঘামালেও এটার অর্থটা বুঝতে পারবেন? এখানে কি বলছে? ইনক্লুডিং ফক্সটেল, ওটগ্রাস অ্যান্ড কাউপি, 3টা টিম যাদের মধ্যে কি, যাদের চোখ ছিল কি বিভিন্ন আদার্স প্ল্যান্টের উপরে, যেটা কি হঠাৎ করে ফেমাস হতে পারে, সেগুলো কোনগুলো? ফক্সটেল, ওটগ্রাস অ্যান্ড কাউপি। বাই চুজিং ওয়াইল্ড প্ল্যান্টস দ্যাট আর ড্রট অ্যান্ড হিট টলারেন্ট। বাই চুজিং, এমন ধরনের প্ল্যান্টকে চুজ করা যারা কি ড্রট অর্থ কি খরা, এবং হিট টলারেন্ট কি অতিমাত্রায় গরম সহ্য করতে পারে। সেইস গাও, কে বলেছে এই কথাটা? গাও বলেছে যে উই কুড ক্রিয়েট ক্রপস দ্যাট উইল থ্রাইভ। থ্রাইভ অর্থ কি বলেন তো? উন্নতি। থ্রাইভ অর্থ উন্নতি, এটার হচ্ছে যদি কিছু সিনোনিম তাহলে বলেন তো? ফ্লোরিশ, প্রসপার, আমরা কি এসব চিনি না? প্রসপার, ফ্লোরিশ। দেখেন, আমি আপনাদেরকে কথায় কথায় কিন্তু বেশ কতগুলো ওয়ার্ড নতুন শেখালাম এবং সেগুলো সিনোনিম বলেছি। কেউ কি একটাও নোট নিয়েছেন? বইয়ের মধ্যে দাগাইছেন? দাগার নেই, মনে রাখতে পারবেন? পারবেন না। থ্রাইভ ইভেন অ্যাজ দ্য প্ল্যানেট ওয়ার্মস, এখানে কি বলছে যে এই ধরনের হোয়াইট প্ল্যান্টগুলো হচ্ছে কি মানে এই ধরনের হচ্ছে কি বন্য উদ্ভিদগুলো যদি আমরা চুজ করি তাহলে, এবং এটাকে যদি হচ্ছে কি আমরা ক্রপস অর্থাৎ শস্যতে যদি রূপান্তর করি, তাহলে কি আমাদের ভবিষ্যতে হচ্ছে গিয়ে যেই প্ল্যানেটের ওয়ার্ম বা আমাদের যে বৈশ্বিক উষ্ণতা হবে, ওই সময় কি আমাদের এই ফসলগুলো কি উন্নতি করতে পারবে। এখন দেখেন এটা হচ্ছে কিভাবে হচ্ছে কি সিনোনিম হয়েছে আমাদের, যদি এটা করেন যে ডোমেস্টিকেশন অফ সার্টেন প্ল্যান্টস, এই দেখেন এটা কি প্লুরাল না? সার্টেন প্ল্যান্টস, একাধিক প্ল্যান্টের কথা বলা হয়েছে এখানে, কিন্তু প্যাসেজে কিন্তু আমাদের 3টা প্ল্যান্টের কথা বলা হয়েছে, ফক্সটেল, ওটগ্রাস, কাউপি, তাই না? তার মানে কি আমার এখানে প্লুরাল ফর্ম আসছে। তারপরে কি দ্যাট কুড অ্যালাউ দেম টু অ্যাডাপ্ট, ওই যে অ্যাডাপ্ট কি থ্রাইভের সিনোনিম আসছে, উন্নতি করা এবং কি মানিয়ে নেওয়া, কোয়াইট সিমিলার টু ফিউচার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। ফিউচার এই যে হিট, এখানে কি বলা হয়েছে যে অ্যাজ দ্য প্ল্যানেট ওয়ার্মস, ভবিষ্যতে যে আমাদের প্ল্যানেটটা বৈশ্বিক উষ্ণ হয়ে যাবে সেইটাতে কি থ্রাইভ করতে পারবে বা অ্যাডাপ্ট করতে পারবে। বুঝতে পারছি? এখন এটা কে বলেছে? আমাদের গাও বলেছে। দেখছেন কীভাবে প্যারাফ্রেজিংটা হচ্ছে আমাদের কোশ্চেনে? এইখানে সিনোনিম ছাড়া কোনোভাবে কি জানা পসিবল? এবং আমি যে আপনাদেরকে বারবার বলি যে একটা টেস্ট দেওয়ার পরে প্যাসেজটাকে ঠিক এইভাবেই পড়তে হবে, শুধু যে অর্থ জানলাম না। এই আমার যদি অর্থটা একটা শব্দকে খুব কঠিন মনে হয় তাহলে এটার একটা ইজি সিনোনিম জেনে ফেলবেন, এতে কি কখনো অর্থটা ভুলবেন না। বুঝতে পারছি? এবং এটা শুধু জানলে হবে না, ইনস্ট্যান্ট বইয়ের মধ্যে লিখে ফেলবেন। লেখা থাকলে দেখা হয়, একটা কথা আছে। আপনি যতবার বইটা খুলবেন ততবার আপনি দেখবেন আপনার মনে হবে। আপনি যদি আলাদা একটা খাতাতে নোট করেন, মাথায় রাখেন, আপনি আজীবৎকাল ওই খাতা পরে আর কোনোদিনও খুলবেন না। এটা স্টুডেন্টদের একটা জাতিগত সমস্যা। বুঝতে পারছি? এরপরে দেখেন আর একটা পরেরটা দেখি। The idea of growing and eating unusual plants may not be accepted on a large scale. The idea
অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং আনইউজুয়াল প্ল্যান্টস, এটা আমাদের কিওয়ার্ড। উদ্ভিদ মানে ফলানো এবং খাওয়া কিসের? আনইউজুয়াল প্ল্যান্টস মে নট বি অ্যাকসেপ্টেড অন আ লার্জ স্কেল, খুব বড় পরিসরে এটাকে হয়তো বা অ্যাকসেপ্টেড হতে নাও পারে। ওকে, এই ধরনের কথাটাকে আমাদের এখন খুঁজতে হবে। দেখেন একদম প্রথম লাইনেই আছে, দিস অ্যাপ্রোচ কুড বুস্ট দ্য ইউজ অফ মেনি অবসকিউর প্ল্যান্টস says Jonathan Jones of it will be hand for new foods to grow so popular with farmers and consumers that become new staple crops he thinks। এখানে কি বলছে, এই যে ওই অবসকিউর প্ল্যান্টস আর আনইউজুয়াল প্ল্যান্টস সিনোনিম, বুঝাতে পারছি? অবসকিউর অর্থ কি? এরকম কিছু, মানে নর্মাল না, এরকম একটা অস্বাভাবিক। হ্যাঁ দেখেন এখানে অ্যাপ্রোচটা কি ছিল, এই যে উপরের দিকে ছিল, একটু খেয়াল করবেন উপরের দিকে একটু যদি দেখেন, এই যে দিস অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা কি, একটু উপরের দিকে গেলে খেয়াল করবেন যে কোন অ্যাপ্রোচের কথা বলছে, বের করেন। এখানে বলছে যে হচ্ছে আমরা যদি অবসকিউর প্ল্যান্টসের দিকে হচ্ছে কি একটু যাই, তাহলে কি সেটাকে আমরা ভবিষ্যতে কি করতে পারি, আমাদের স্ট্যাপেল ক্রপস। এখন বলেন স্ট্যাপেল ক্রপস অর্থ কি বলেন? এটা তো জানা কথা। এটা কি বলছে দেখেন, এই দেখেন যে এটা কি বলছে যে হচ্ছে এই ধরনের প্ল্যান্ট, অবসকিউর প্ল্যান্টকে যদি হচ্ছে কি আমরা বুস্ট করি, তাহলে এটা কি আমাদের জন্য ভালো হতে পারে, কারণ এটা হচ্ছে কি আমাদের অনেক অ্যাভেলেবেল আছে। বাট কন্ট্রাডিক্টরি ওয়ার্ড, ইট উইল বি হার্ড ফর নিউ ফুডস to grow so popular with farmers and consumers that they become new staple crops he think। এখানে বলছে ইট উইল বি হার্ড, এটা কঠিন হবে ফার্মারদের মধ্যে এবং ভোক্তাদের মধ্যে। কনজিউমার অর্থ কি? ভোক্তা, তাই না? যা অর্থাৎ আমরা যারা ক্রয় করি, তাই না? ফার্মার এবং কনজিউমারদের মধ্যে এটাকে কি পপুলার করা বা নিউ স্ট্যাপল বা নতুন প্রধান খাদ্য হিসেবে পপুলার করা কি কঠিন হবে। বুঝতে পারছি? নতুন কতগুলো অবসকিউর বা আনইউজুয়াল প্ল্যান্টসকে কি পপুলার করলে হয়তো বা হচ্ছে বাকি যে রেগুলার খাদ্য আছে সেগুলোর উপর চাপ কমবে। তাদের একটা আইডিয়া যে হচ্ছে ধরেন বাংলাদেশিদের হচ্ছে প্রধান খাদ্য কি ভাত মাছ, তাই না? ভাত মাছ। এখন আমরা যদি হচ্ছে কি বলি যে ভাত মাছ বাদ দিয়ে এখন রুটিতে চলে যাও বা হচ্ছে কি পিৎজা পাস্তাতে চলে যাও, তাহলে কি তোমাদের হচ্ছে খাবারের উপর চাপ কম পড়বে। কিন্তু এখন চাইলে কি বাংলাদেশিদের মাঝখান থেকে ভাত মাছের হচ্ছে চাহিদা কমানো কি সম্ভব? আমাদের কাছে পিৎজা পাস্তা হচ্ছে এটা হয়তো ওকেশনালি আমরা মাসে 1-2 বার খাইতে পারি, বাট রেগুলার খাওয়া কি আমাদের জন্য পসিবল? এটা একটা অবসকিউর ফুড বা আনইউজুয়াল মিল আমাদের জন্য না। এখন দেখেন প্যারাফ্রেজিং, এখানে কি বলছে যে হার্ড, কঠিন, মানুষের মধ্যে বা এবং ফার্মারদের মধ্যে যারা গ্রো করবে তাদের মধ্যে এটা পপুলার করাটা কিন্তু কি খুবই কঠিন। এখানে বলছে দ্য আইডিয়া অফ গ্রোয়িং অ্যান্ড ইটিং, ওই কথাটাই বলছে। দেখছেন কিসের মধ্যে? আনইউজুয়াল প্ল্যান্টস মে নট বি অ্যাকসেপ্টেড অন লার্জ স্কেল। এই লার্জ স্কেলটাকে কনজিউমার অ্যান্ড ফার্মার, যারা গ্রো করবে এবং যারা কিনে খাবে তাদের মধ্যে এই ধরনের আনইউজুয়াল অথবা অবসকিউর প্ল্যান্টকে কী করা হয়? পপুলার করা কঠিন অথবা কি নট অ্যাকসেপ্টেড। বুঝতে পারছি যে কীভাবে প্যারাফ্রেজটা হয়েছে? এনি কোয়েশ্চেন? বাকি তিনটা করেন। তো এটা আমাদের কে বলছিল? 20 নম্বরটা কে বলেছে? জনাথন জোন্স। এখানে জাস্ট ডি দিব, 20 সরাসরি জাস্ট ডি হবে। করেন, বাকি তিনটা করেন। নম্বরটা লোকেট করতে পারছেন? ই নাম্বার হচ্ছে প্যারাগ্রাফের একদম লাস্ট লাইনটা কি বলছে? ইট ইজ নট অ্যাডভাইসেবল। এটা হচ্ছে কি এটাকে হচ্ছে কি অ্যাডভাইসেবল বা পারমিসেবল করা হয় নাই যে ফর দ্য ফিউচার ডিরেকশন, ভবিষ্যতের জন্য অফ সার্টেন রিসার্চ টু বি মেড পাবলিক। ভবিষ্যতের উন্নতির জন্য এটা আসলে পারমিসেবল না বা অ্যাডভাইসেবল না যে কিছু রিসার্চ কি পাবলিক করা ঠিক হবে না, এই কথাটা বলা হয়েছে ইয়ের লাস্টে। এই যে এনি ওয়ান উইথ দ্য রাইট স্কিল কুড গো টু দেয়ার ল্যাব অ্যান্ড ডু দেয়ার, এই যে বাট কুডলা ডিড, এই যে দেখেন কুডলা ডিড নট ওয়ান্ট টু রিভেল উইচ স্পিসিস ওয়ার ইন হিজ টিম সাইটস বিকজ ক্রিসপার হ্যাজ মেড দ্য প্রসেস সো ইজি। কে চায় নাই হচ্ছে গিয়ে এটা হচ্ছে
পাবলিক করতে? কুডলা চায় নাই যে কি এই প্রসেসটা, ক্রিসপারের যে এই প্রসেসটা, যেটা কি জেনেটিক্সের মাধ্যমে বিভিন্ন প্ল্যান্টসকে হচ্ছে ভালো বানানো বা উন্নত বানানো, এই প্রসেসটা কি পাবলিক বা তারা ভবিষ্যতে কোন প্রজেক্টে নিয়ে কাজ করবে এটা কি পাবলিক করতে চায় নাই। কারণটা কি বলছে যে এনিওয়ান উইথ দ্য রাইট স্কিল কুড গো টু দেয়ার ল্যাব অ্যান্ড ডু দিস। এটা এতটাই ইজি হয়ে গেছে যে কারো যদি স্কিল থাকে তারা ল্যাবে যে নিজেরাই করতে পারে, এই কারণে তারা কি এটা রিভিল করতে চায় না বা পাবলিক করতে চায় না। তো এই কথাটা কে বলছে? কুডলা, কুটনা। টু ডোমেস্টিকেট ওয়ান ওয়াইল্ড ফ্রুট আর লিমিটেড বাই দ্য কস্ট ইনভলভ। বর্তমানে এমন একটা বর্তমানের এফোর্ট যেটা কি একটা ওয়াইল্ড ফ্রুটকে হচ্ছে পোষ মানাইতে বা আয়ত্তে আনার যে ব্যাপারটা সেটাকে লিমিটেড হয়েছে একটা কারণে, যেটা কি টাকা, কস্টের কারণে কি এটা লিমিটেড হয়ে গেছে। সেটার কথা বলা হয়েছে হচ্ছে ডি নাম্বার প্যারাগ্রাফে আই গেস। এখানে কথার কথা কোনটার বলছে? গোল্ডেন বেরি, সরি গ্রাউন্ড চেরি, এইটার কথা বলা হয়েছে যে এটা খুবই হচ্ছে কি এটার হচ্ছে খুবই এক্সপেন্সিভ, কারণ তাদেরকে রেগুলারলি লাইসেন্স ফি দিতে হয়। এই যে বাট শি অ্যাডস দ্যাট টেকিং দ্য ওয়ার্ক ফার্দার কুড বি এক্সপেন্সিভ বিকজ অফ দ্য নিড টু পে ফর আ লাইসেন্স ফর দ্য ক্রিসপার টেকনোলজি অ্যান্ড গ্রেট রেগুলেটরি অ্যাপ্রুভাল। তারা এই কাজটা খুবই ভালো করতেছিল, চাইলে এই ফুডটাকে তারা কমার্শিয়াল ক্রপে বানাইতে, মানে একটা কমার্শিয়াল শস্যে বা খাদ্যে বানাইতে পারতো, কিন্তু এই কাজটা চালাই যাও তাদের জন্য খুবই ঝামেলার হচ্ছে। কেন? কারণ তাদের রেগুলার লাইসেন্স ফি দিতে হয়, ওই যে কস্ট ইনভলভ, টাকা, ওকে, ফি অ্যান্ড কস্ট, বুঝেছেন? এবং এইখানে দেখেন, এখানে কিন্তু আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে হতো যে ম্যাম একটু আগে আপনি বলছিলেন যে নর্মালি এটার অ্যান্সারগুলো ইনভার্টেড কমার মধ্যে হয়, কিন্তু এটার অ্যান্সারটা তো মেনলি হচ্ছে ইনভার্টেড কমার বাহিরে আছে। এইখানে একটা অপশন থাকে, সেটা হচ্ছে প্রোনাউন। দেখবেন এই যে এখানে কি শি দেওয়া আছে, শি অ্যাডস, তাই না? এই শিকে ওই যে ভ্যান এক্স, তাই না? অবশ্যই ইনভার্টেড কমার পরেও প্রোনাউন চেক করবেন লিস্ট অফ পিপলে। যদি এই ধরনের হি এবং শি অথবা দে এগুলো থাকে, তার মানে তাদের আরও এক্সট্রা কথা কি অ্যাড হচ্ছে। নর্মালি এরকমও হয়। এরকম হয় কিসের জন্য? ওই যে এটা একটা ডিস্ট্রাকশন থাকে, স্টুডেন্টরা যদি হচ্ছে আপনারা যদি আরও বেশি মনোযোগী না হন, এই প্রোনাউনটা আপনারা খেয়াল করবেন না। সো প্রোনাউনটাও খেয়াল রাখতে হবে। পরেরটা করেন। কে এখন পর্যন্ত আসার কথা না তো? 4টার মধ্যে 5টার মধ্যে 4টা আপনাদের করা হয়েছে, 4টার মধ্যে এখনো কি কোনোটা ডাবল আসছে? আসে নাই না? এখন মাথায় রাখবেন, যেহেতু এখানে এনবি দেওয়া আছে, টাইম কমানোর যত রকমের টেকনিক আছে সেটাই আমি বলতেছি যে আপনাদের কম টাইমে অ্যান্সার বের করতে হবে। এনবি দেওয়া যে কোশ্চেনগুলো এখানে বলাই আছে যে ইউ মে এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে যে কয়জনের নাম আমরা অলরেডি পেয়ে গেছি তাদের মধ্যে কেউ একজন রিপিট কথা বলছে। ওকে, আপনাদের কাজ থাকবে তাদের বাকি যে কথাগুলো যেই জায়গা আছে সেই জায়গাগুলো একটু খোঁজ নেওয়া। যেমন কুডলা আর কোথায় কথা বলছে সেই জায়গাতে একটু যান। এই যে গাও, সে আর কোথায় আরেকটা কথা বলছে সেইখানে একটু চেক করবেন, কারণ কি এদের মধ্যে কেউ একজন ডাবল কথা বলছে। বুঝতে পারছি? এইভাবে কি যেহেতু এনবি থাকলে তখন কি টাইমটা এভাবে বাঁচাতে হবে। ইউনিভার্সলি হচ্ছে কি জাস্ট আপনি লোকেশন খুঁজলে হবে না তো। বুঝাতে পারছি? হ্যাঁ, একদম শুরুতে। জি দেখেন, আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিই কীভাবে কুডলা বলছে। হিউম্যানস অনলি মেক ইউজ অফ স্মল প্রপোর্শন অফ দ্য প্ল্যান্ট ফুড অ্যাভেলেবেল অন আর্থ। এখানে বলা হয়েছে মানুষ পৃথিবীতে অ্যাভেলেবেল যতটুকু হচ্ছে গিয়ে খাদ্য বা ফুড আছে তার একটা ছোট প্রপোর্শনে কি ইউজ করতে পেরেছে। দেখেন এখানে একদম শুরুর দিকে প্যারা এতে আসছে, এই যে এইটাখানে দেখেন, দিস কুড বি ট্রান্সফর্ম হোয়াট উই ইট says George Kudla at the University of Montreux in Germany, a member of Brazilian team. There are 50,000 edible plants. Edible অর্থ কি? খাওয়ার যোগ্য edible plants in the world, but 90% of our energy comes from just 15 crops. 50,000 ফুড বা প্ল্যান্টস আছে খাওয়ার উপযোগ্য, কিন্তু আমাদের হচ্ছে 90% এনার্জি মাত্র 15টা শস্য থেকেই আমরা অর্জন করি। তার মানে কি 50,000-এর মধ্যে আমরা মাত্র যদি 15টা ইউজ করি, খুবই স্মল প্রপোর্শনে আমরা ইউজ করেছি। কে বললো এটা? জর্জ কুডলা বলেছে।
বুঝাতে পারছি যে কিভাবে আমরা হচ্ছে লিস্ট অফ পিপলগুলো বের করব। এই লিস্ট অফ পিপল মেনলি রিসার্চার বা প্রফেসরদের উক্তি, তাদের নামটা আগে দাগাবেন, এরপরে ইনভার্টেড কমার মধ্যে তারা কি কি বলছে সেটার সাথে আপনার কোশ্চেনটা ম্যাচ করবেন। এখানে প্যারাফ্রেজিং হয়ে থাকে। এবং আরেকটা যে জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে প্রোনাউন। সামটাইমস সরাসরি নাম উল্লেখ থাকে না, একবার শুরুতে নাম উল্লেখ করে এরপরে শি সেজ, হি সেজ এগুলো বলা হয়। বুঝতে পারছি? এগুলো একটু খেয়াল করবেন। ডান? ওকে, দেখেন আমরা এই লিস্ট অফ পিপল এটা করতে যে আমাদের টোটাল কয়টা প্যারাগ্রাফ পড়া হয়েছে? 3টা। ই ডি অ্যান্ড ইউজ হয়েছে 3টা, তাই না? 3টা প্যারা থেকে আমাদের ইউজ। আমি যেটা বলেছিলাম যে লিস্ট অফ হেডিং এবং ম্যাচিং ইনফরমেশনের সময় অবশ্যই কি তার নিজের বা সাবঅর্ডিনেটিং যেই হচ্ছে কোশ্চেনগুলো থাকে এগুলো আগে সলভ করবেন। এতে কি আপনার অনেকগুলো প্যারাগ্রাফ পড়া হয়ে যাবে, এতে আপনার লিস্ট অফ হেডিং করার সময় কি টাইম বাঁচবে। অলরেডি যদি আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি এ ডি এবং ই থেকে আপনার কিছু আইডিয়া আছে যে এই প্যারাগ্রাফে কোন কী নিয়ে কথা বলা হচ্ছে, এভাবে কি আপনার টাইমটা ম্যানেজ করবেন। এখন পরের যে গ্যাপ ফিল্ড এটা আপনারা এখন করে ফেলেন, গতকালকে গ্যাপ ফিল করানো হয়েছে। গ্যাপ ফিলটা করেন, এরপর আমরা লিস্ট অফ কাগজ তো দিবেই না, কারণ হচ্ছে আপনারা কম্পিউটার বেসড ট্রায়ালস দেবেন না, আপনাদের তো সম্পূর্ণ কম্পিউটারে থাকবে। আপনাদের সকল কোশ্চেনটা শেষ করানোর পরে আপনাদেরকে ল্যাবে নেওয়া হবে। আগে বই করা শিখেন, এরপর আপনাদেরকে ল্যাবে দেওয়া হবে যে কীভাবে এক্সাম হবে। 2টা। আচ্ছা দেখেন, এবার এটা এখন আমি করে দিই। An undesirable trait such as loss of dash may be caused by a mutation or in a tomato gene. Undesirable অর্থ কি? অবাঞ্ছিত। ডিজায়ারেবল না, এমন একটা ট্রেট অর্থ কি? বৈশিষ্ট্য বা গুণাবলী, তাই না? such as loss of dash may be caused by a mutation in a tomato gene. এমন এক ধরনের আনডিজায়ারেবল ট্রেট যেটা কি ড্যাশ এটা কিসের কারণে কজ হয়েছে বা ক্রিয়েট হয়েছে? মিউটেশন ইন আ টমেটো জিন, পরিবর্তন, টমেটোর জিনের মধ্যে যে পরিবর্তনটা করা হয়েছে তার কারণে হয়েছে। এখন মাথায় রাখবেন যে আমরা যখন গ্যাপ ফিলের ক্লাস করেছিলাম বলেছিলাম যে গ্যাপ ফিলের কিছু রুল আছে, এখানে এটা গ্রামাটিক্যাল রুল হিসেবে কাউন্ট হবে। যেমন দেখেন আমাদের গ্যাপের আগে কি আছে? অফ, হুইচ ইজ আ প্রিপোজিশন। প্রিপোজিশনের কাজই হচ্ছে কি নাউনের আগে বসা। তার মানে আমাদের এখানে যেই অ্যান্সারটা হবে সেটা কোনো না কোনো নাউনই হবে। আমরা অ্যান্সারটাও সেইভাবেই খুঁজবো। এমনিতে তো আমরা অর্থটাও বুঝেছি, তাই না? এটার অ্যান্সারটা আপনারা কোথায় পেয়েছেন বলেন তো? বিতে। ইয়েস। এই যে দেখেন ফর ইনস্ট আছে, এখান থেকে আমি আপনাদের প্রথম লাইন থেকে পড়ে শোনাই। অ্যান্ড সামটাইমস, এখান থেকে দেখেন এই যে অ্যান্ড সামটাইমস দ্য ডিজায়ারেবল মিউটেশন কাম উইথ লেস ডিজায়ারেবল ট্রেটস। লেস ডিজায়ারেবল কী হিসেবে প্যারাফ্রেজ হয়েছে? আনডিজায়ারেবল। কম ডিজায়ারেবল এবং আনডিজায়ারেবল একই তো, তাই না? ফর ইনস্ট্যান্স দ্য টমেটো স্ট্রেনস অর্থ কী বলেন তো? জাত। দ্য টমেটো স্ট্রেনস গ্রোন ফর সুপারমার্কেট, টমেটোর যে জাতটা সুপারমার্কেটের জন্য উৎপাদন করা হয়, হ্যাভ লস্ট মাচ অফ দেয়ার ফ্লেভার, সেগুলো কি হারিয়ে ফেলেছে তাদের ফ্লেভার। দেখেন আমাদের ঠিকই কিন্তু এই নাউনের আগে প্রিপোজিশনটা হুবহু ইনটেক্ট আছে, জাস্ট দেয়ারটা বাদ দিয়ে ফ্লেভার বসবে। অ্যান্সার পেয়েছেন? প্রিপোজিশন হলে তারপরে নাউন অবশ্যই হবে, এটা প্রিপোজিশনের রুলস। এবং প্রিপোজিশন মোস্ট অফ দ্য কেসেস আপনার প্যাসেজেও থাকবে, তো এটা খুঁজবেন এভাবে। তারপরে আমরা হচ্ছে আবার একটা কোশ্চেন, সেকেন্ড কোশ্চেনটা, বাই মডিফাইং ওয়ান জিন ইন আ টমেটো প্ল্যান্ট রিসার্চার মেড দ্য টমেটো 3 times ইটস অরিজিনাল ড্যাশ। এখানে কি বলা হয়েছে যে বাই মডিফাইং ওয়ান জিন ইন টমেটো প্ল্যান্ট, টমেটো প্ল্যান্টের জাস্ট একটা জিন মডিফাই করার কারণে কি রিসার্চাররা কি টমেটোকে 3 টাইম তার অরিজিনাল ড্যাশের থেকে বড় করেছে। এখানে বোঝাই যায় যে এখানে অ্যান্সারটা কী হবে। তারপর আমি আপনাদেরকে প্যাসেজ থেকে দেখাই। দেখেন কুডলার্স টিম মেড 6 চেঞ্জেস অল টুগেদার। কুডলার্স টিমেরা টোটাল 6টা চেঞ্জেস এনেছে কিসে? টমেটোর জিনে। ফর ইনস্টেড দে ট্রিপল 3 times বিগার, তাই না? দ্য সাইজ অফ দ্য ফ্রুট বাই এডিটিং আ জিন কল্ড ফ্রুট ওয়েট। ওই যে প্রশ্ন বলা হয়েছে না যে একটা জিন মিউটেট করার মাধ্যমে কি তারা ওই অরিজিনাল সাইজের কি 3 ডাবল করেছে। তার মানে আমার এখানে কি হবে? সাইজ হবে। বুঝেছেন? এই যে সাইজ, অ্যান্সারটা হবে সাইজ।
এরপরে লাস্টলি a type of tomato which was not badly affected by dash was rich in vitamin C was produced by a team research এখান থেকে ফুল প্যারাগ্রাফটা আমি পড়ে শোনাই the team in China redomesticated several strains of wild tomatoes with desirable traits lost in domesticated tomatoes এখানে কি বলছে চায়নার টিমেরা নতুন করে আয়ত্তে এনেছে অনেকগুলো টমেটোর জাতকে ওয়াইল্ড মানে বন্য টমেটোর জাতকে কিসের সাথে আরও কি অ্যাড করেছে অনেকগুলো ডিজায়ারেবল ট্রেটস বা গুণাবলী বা বৈশিষ্ট্য যেটা কি আমাদের চাহিদার যে টমেটোগুলো সেগুলোর মধ্যে ছিল না যে টমেটোগুলো আমরা আপাতত পাচ্ছি সেগুলোর মধ্যে কি ছিল না ইন দিস ওয়ে দে ম্যানেজ টু ক্রিয়েট আ স্ট্রেন এই মাধ্যমে তারা এমন একটা জাত তৈরি করতে সক্ষম হয়েছে যেটা কি রেজিস্ট্যান্ট টু আ কমন ডিজিজ কল্ড ব্যাকটেরিয়াল স্পট রেস যেটাকে একটা স্পেশাল ব্যাকটেরিয়াকে কি রেজিস্ট্যান্ট করতে পারে অর্থাৎ কি মানে প্রিভেন্ট করতে পারে সেটার নাম কি ব্যাকটেরিয়াল স্পট রেস উইচ ক্যান ডেভাস্টেট ইয়েলস যেটা কি ফলনকে ডিস্ট্রয় করতে পারে ওকে দে অলসো ক্রিয়েট অ্যানাদার স্ট্রেন দ্যাট ইজ মোর সল্ট টলারেন্ট দেখেন সল্টের কথা আমাদের প্রশ্নে বলা হয়েছে না এখানে কি বলা হয়েছে নট ব্যাডলি ইফেক্টেড আর টলারেন্ট একই কথা বাই সল্ট হবে which is rich in vitamin and was produced by a team of researchers in China শুরুতেই বলা হয়েছে চায়নারা এটা হচ্ছে কি মেক করেছে এবং পরে কিন্তু এই যে ভিটামিন সি এর কথা বলা হয়েছে এটা আমাদের একটা কিওয়ার্ড ছিল আমরা ভিটামিন সি পেয়েছি এবং এটা কি মোর সল্ট টলারেন্ট অ্যান্ড লেস ইফেক্টেড বাই সল্ট একই কথা সল্ট সহ্য করে এমন কিছু তার মানে কি আপনারা এটা বুঝতে পারছেন গ্যাপ ফিলটা এখন আসেন আমাদের এতক্ষণ এই পকর করা যে মেইন কোশ্চেনটার জন্য ম্যাচিং ইনফরমেশান সেটাতে আমরা যাই ম্যাচিং ইনফরমেশান যাওয়ার জন্য বেশ কিছু জিনিস একটু মাথায় রাখবেন দেয়ার ইজ এ সাটেল ডিফারেন্স বিটুইন ম্যাচিং হেডিংস অ্যান্ড ম্যাচিং ইনফরমেশান নামও এক এবং কাজও প্রায় সিমিলার হালকা একটা ডিফারেন্স সেটা একটু মাথায় রাখবেন ইন ম্যাচিং হেডিংস ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য মেইন আইডিয়া যেটার জন্য ইউ হ্যাভ টু রিড এভরিথিং ইন আ প্যাসেজ আইডিয়াটা বোঝার জন্য আপনাকে পুরোটা পড়তেই হবে কিন্তু ইন ম্যাচিং ইনফরমেশান you have to find a specific idea. Note the difference. Main idea and a specific idea. In order to find main idea, you have to locate certain information. একটা certain information যখন locate করতে পারবেন তখন ওই specific informationটাও কি পেয়ে যাবেন সেটার জন্য কিসের প্রয়োজন হবে সেটার জন্য স্কিমিংয়ের প্রয়োজন হবে খুব দ্রুত পড়ে আপনাকে অ্যান্সার বের করতে হবে ওকে তো আমাদের এটার জন্য একটা স্ট্র্যাটেজি আছে সেটা প্রথমত যেটা করতে হবে সেটা হবে রিড দ্য প্যাসেজ টাইটেল কেয়ারফুলি আমরা অবশ্যই যখন ম্যাচিং হেডিংস করব আগে হচ্ছে কি করব আমাদের এই হেডিংটা পড়ে ফেলতে হবে যাতে হেডিংটা পড়লে আমরা একটা আইডিয়া পাই ফুল প্যাসেজটা কি নিয়ে আছে আ সেকেন্ড অ্যাটেম্পট অ্যাট ডোমেস্টিকেটিং দ্য টমেটো দ্বিতীয় প্রচেষ্টা কিসের জন্য টমেটোকে আয়ত্তে আনার জন্য এটা একটা সেকেন্ড প্রচেষ্টা ওকে তার মানে আমরা বুঝতে পারছি ফুল প্যাসেজ টমেটো নিয়ে থাকবে ওকে এরপরে পে অ্যাটেনশন টু এনি নোটস কোন নোটস এনবি ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স এই কোশ্চেনেও কি এনবি থাকে দেখেন ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স কিছু কোশ্চেনে এনবি থাকে তাহলে সেম ওই লিস্ট অফ পিপলের মতো একই কাজ করতে হবে কি যে কোনো একটা প্যারাগ্রাফে আপনার দুইটা অ্যান্সার আছে বুঝতে পারছি আর যদি না থাকে প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা অ্যান্সার আছে ওকে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে নেক্সট রিড অল দ্য কোশ্চেন্স ফার্স্ট এখন একটু জিজ্ঞাসা করতে পারেন আপনারা যে সবগুলো কোশ্চেন কেন আগে পড়বো আমি একটা পড়ি একটা বের করি তাই না মাথায় রাখবেন গতকালকের ক্লাসে বলেছি মানে লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে ট্রু পজ নট গিভেন গ্যাপ ফিল এগুলো হচ্ছে কি সিকুয়েন্সিয়াল কোশ্চেন টাইপ অর্থাৎ একটা প্রশ্নের উত্তর যদি পান বাকি প্রশ্নগুলো কি সিরিয়ালি পাবেন কিন্তু ম্যাচিং হেডিংস ম্যাচিং ইনফরমেশন ইজ নন সিকুয়েন্সিয়াল কোশ্চেন টাইপ ওকে এই কোশ্চেনের অ্যান্সার আপনারা কখনোই ইন অর্ডারে পাবেন না আগেরটা পরেরটা আগে সো আপনারা যদি সবগুলো প্রশ্ন আগে পড়েন কিওয়ার্ড আন্ডারলাইন করেন অর্থটা বুঝে রাখেন আপনাকে তো প্যারাগ্রাফ সব পড়তেই হবে একটা পড়তে যে আপনার মনে হলো যে এই ব্যাপারে আমি অবশ্যই কোথাও পড়েছি কোশ্চেনে গেলে মনে হবে যে এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার আপনি খুঁজতে এসেছিলেন 1 বুঝেছেন টাইম বাঁচানোর প্রক্রিয়া এটা এভাবে যদি একসাথে যদি সবকটা প্রশ্ন আন্ডারলাইন করেন আপনাকে অবশ্যই কি
টাইমটা কমে যাবে। এখন আপনি বলতে পারেন যে 4টা প্রশ্নের ইনফরমেশন আমি কিভাবে মাথায় রাখবো। একবার শুরুতে বলেছি ইংলিশে মনে রাখা আপনাদের জন্য পসিবল না, বাট বাংলা যদি মাথায় নেন অবশ্যই পসিবল। বুঝতে পারছি? সো আমরা কি করব, প্রত্যেকটা কোশ্চেন পড়বো, আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস ইন ইচ কোশ্চেন অ্যান্ড প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কোশ্চেন ইজ আস্কিং ইউ টু ফাইন্ড। এখানে কি একটা সার্টেন ইনফরমেশান আমাদেরকে লোকেট করতে হবে। অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনাকে বলা হবে যে কোন ইনফরমেশনটা আপনাকে অ্যাকচুয়ালি খুঁজতে হবে, সেটাকেই আপনাকে মেনলি বুঝতে হবে। ফাইন্ড দ্য অ্যান্সার ওয়ান বাই ওয়ান, নট এভরি প্যারাগ্রাফ কন্টেন্স অ্যান অ্যান্সার। এইটাই হচ্ছে আমাদের মেন ডিফারেন্স ম্যাচিং হেডিংসে। ম্যাচিং হেডিংসে আমাদের হেডিংস অনেক বেশি থাকে, অ্যাটলিস্ট যে কটা প্যারাগ্রাফ থাকে তার থেকে 2টা হেডিংস বেশি থাকে, কিন্তু প্যারাগ্রাফ সবগুলোই ইউজ হয়। আমাদের ম্যাচিং ইনফরমেশনে প্যারাগ্রাফের তুলনায় আমাদের যে হেডিংস সেগুলো অনেক কম থাকে বা কোশ্চেন কম থাকে। দেখেন আমাদের এখানে টোটাল কোশ্চেন আছে কয়টা, 5টা। তার উপর এখানে দেওয়া আছে এনবি, অর্থাৎ একটা প্যারাগ্রাফ একাধিকবার মানে 2বার ইউজ হবে। একটা প্যারাগ্রাফে 2টা অ্যান্সার আছে, তার মানে আমাদের 5টা কোশ্চেনের জন্য প্যারাগ্রাফ 4টা। আমাদের টোটাল হচ্ছে কয়টা আছে, টোটাল প্যারাগ্রাফই আছে 5টা, তার মানে একটা প্যারাগ্রাফে কি কোনো অ্যান্সার নাই। কিন্তু ট্রাইবস, কারণ হচ্ছে এটা যদি খেয়াল না করেন ম্যাক্সিমাম স্টুডেন্ট করে যাবে কি যে 4টা পাওয়ার পরে আর একটা 5 নাম্বার প্যারাগ্রাফই খুঁজবে, এটা করা যাবে না। বুঝেছেন? না, এটা কখনোই হয় না। আপনাকে যদি এখানে বলে দেওয়া থাকে এনবি দা নোটটা যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই একটা প্যারাগ্রাফে ডাবল অ্যান্সার থাকবে, একটা প্যারাগ্রাফে ডাবল অ্যান্সার থাকবে যদি এনবি দেওয়া থাকে, কিন্তু যদি দেওয়া না থাকে তাহলে একটাতে একটাই থাকবে। বুঝতে পারছি? সো এটা মাথায় রাখবেন যে আমাদের সবগুলো প্যারাগ্রাফ কি ইউজ হবে না। বুঝতে পারছি? তার মানে একটা বা 2টা প্যারাগ্রাফ আমাদের জন্য ট্র্যাপ থাকবে। সো এই কারণে কি আমাদের হচ্ছে আরেকটু কেয়ারফুল রিড করতে হবে। এবং দিস ইজ আ নন সিকোয়েন্সিয়াল কোশ্চেন টাইপ, যেটা আমি বললাম, এই কারণে কি আমাদের একসাথে সব কয়টা কোশ্চেন করতে হবে। অ্যান্ড ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য অ্যান্সার টু আ কোয়েশ্চেন, স্কিপ ইট অ্যান্ড মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। যদি মনে হয় যে এই কোশ্চেনটার অ্যান্সার আমি কোনোভাবে পাচ্ছি না, ওটাকে স্কিপ করে অন্যটাতে চলে যাবেন। যখন দেখবেন 5টার মধ্যে 4টার অ্যান্সার পেয়ে গেছেন, 5 নাম্বারটা তখন আপনি ইজিলি পেয়ে যাবেন, কারণ কি আপনার তখন আস্তে আস্তে লোকেশন কমে আসবে। বুঝতে পারছি? অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যারাফ্রেজিং ইন দ্য টেক্সট। এইটার উপরে আসলে আর কোনো কিছু নাই। প্যারাফ্রেজিংটা যত বেশি ভালো বুঝবেন তত বেশি কি আপনার ইজি হবে অ্যান্সারগুলো বের করার। তা আমি প্রত্যেকটা কোয়েশ্চেন আপনাকে পড়ে বুঝিয়ে দেবো, আপনার অ্যান্সার বের করবেন। A reference to a type of tomato that can resist a dangerous infection. একটা টাইপের টমেটোর কথা বলা হয়েছে যেটা কি একটা ডেঞ্জারাস ইনফেকশনকে কি, এই যে একটু আগে আমরা পড়লাম যেটা সি, আমি বলেছিলাম না যে আমরা যদি কি যে ম্যাচিং হেডিংস বা হচ্ছে লিস্ট অফ হেডিংয়ে আমরা নিচেরগুলো আগে করি, যখন আপনি হেডিংটা করতে যাবেন বা ম্যাচিং ইনফরমেশন করতে যাবেন অটোমেটিক্যালি 2 থেকে 3টার অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। এটার অ্যান্সার কয় নাম্বার প্যারা? সি। আমরা এইমাত্র যখন আমি আপনাকে এক্সপ্লেন করতে গেলাম তখন কিন্তু বলেছি যে এটা কিন্তু এই যে দেখেন, এই যে এই প্যারাগ্রাফটা যখন আমি বলতে গেছি তখন আমি এটাকে এক্সপ্লেন করেছি। ওয়াইল দ্য হিস্টোরিক্যাল এই যে কোথায় যেন এই যে ব্যাকটেরিয়াল স্পট রেস, এই যে দ্য টিম অফ চায়না redomesticated several strain of wild tomatoes with desirable traits lost in domesticated tomatoes. In this way, they managed to create a strain. তারা একটা এক জাতের টমেটো বানাতে সক্ষম হয়েছে যেটা কি রেজিস্ট্যান্ট কিসের সিনোনিম এখানে? রেজিস্ট, একই তো ওয়ার্ড তাই না? যেটা কি রেজিস্ট করে কাকে? দেখেন এই যে আ কমন ডিজিজ, ইনফেকশন, ইলনেস, সিকনেস, এগুলো কি সব সিনোনিম। বুঝতে পারছি? কল্ড ব্যাকটেরিয়াল স্পট রেস, যেটার নাম কি ব্যাকটেরিয়াল স্পট রেস, যেটা কি ডেভাস্টেড ইয়েলস, যেটা কি আমাদেরকে ফলনকে একেবারে ধ্বংস করে দেয়। সি, আমরা একটা কোশ্চেন করতে যাই আর একটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি, তার মানে আমাদের 14 অ্যান্সার কি হবে? সি। অ্যান এক্সপ্লেনেশন অফ হাউ প্রবলেমস, আমাদের 15 নম্বরটার কোশ্চেন আমি একটু পড়ে শোনাই। An explanation of how problems can arise from focusing only on a certain type of 16 নম্বরটাকে বলে দিচ্ছি। দেখেন, a number of examples of plants that are not cultivated at present but could be useful as food sources. কয়েকটা এক্সাম্পল বিভিন্ন প্ল্যান্টসের যেটা এখন তো উৎপাদন হয় না কিন্তু ভবিষ্যতে কি ইউজ করা যেতে পারে ফুড সোর্সের
ই করতে। এই যে এটা কোনটা, এই যে এখানে যে এটার কথা বলা হয়েছে যে ফক্সটেল, ওটগ্রাস অ্যান্ড কাউপি, যেটা কি এখন হয়তো বা হচ্ছে না, এটা অবসকিউর প্ল্যান্টস, তাই না, আনইউজুয়াল প্ল্যান্টস, কিন্তু এটা কি ভবিষ্যতে ইউজ করা যাইতে পারে। উই ক্যান ক্রিয়েট ক্রপস দ্যাট উইল থ্রাইভ ইভেন অ্যাজ প্ল্যানেট ওয়ার্ম। এক্সপ্লেন করেছিলাম না? বুঝছেন এটা কীভাবে আমাদের 16 নম্বরটা হচ্ছে? 15 নম্বরটা এক্সপ্লেন করেন কীভাবে হলো প্যারাফ্রেজিংটা। জেনেটিক ডাইভার্সিটি। ইয়েস, এখানে কি বলছে? An explanation of how problems can arise from focusing only on a certain type of tomato plant. এখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যে কিভাবে প্রবলেম উত্থাপিত হতে পারে বা প্রবলেম আসতে পারে কিসের মধ্যে, ফোকাস করার জন্য শুধুমাত্র একটা টাইপের টমেটো প্ল্যান্টের উপর যদি ফোকাস করি তাহলে কিভাবে বিভিন্ন রকমের প্রবলেম আসে। দেখেন, but every time a single plant with a mutation is taken from a larger population for breeding, much genetic diversity is lost. কিন্তু প্রতিবার যখন একটা সিঙ্গেল প্ল্যান্টকে মিউটেশনের জন্য নেওয়া হয় তখন ফর কি লার্জার পপুলেশন, তখন কি এটা হচ্ছে কি জেনেটিক ডাইভার্সিটি কি হারিয়ে ফেলে। নর্মালি ওয়াইল্ড টমেটোগুলো আপনারা দেখছেন, ওয়াইল্ড টমেটোগুলো অনেক বেশি টক, প্রচুর বিচি হয় এবং এটার হচ্ছে কি শেপ অনেক বড় বড় হয়। আমরা নর্মালি বাজারে যে টমেটোগুলো সুন্দর চকচকা গোল টাইপের মিষ্টি টমেটো, টক টমেটো অনেক রকমের, আবার চেরি টমেটোস যেগুলো বারান্দাতে লাগানো হয়, এইগুলো হচ্ছে এই জেনেটিক মিউটেশন করা হচ্ছে টমেটো, যেগুলো এখন আমরা মানে বিভিন্ন হচ্ছে হাইব্রিড টমেটো যেগুলো পাওয়া যায়, অনেক দিনও পচে না, কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াইল্ড টমেটোগুলো প্রচুর টক হয়। এই যে যা এই ধরনের মিউটেশনের জন্য বা চাষাবাসের জন্য কি আমরা কি অ্যাকচুয়াল টমেটোর যে গুণাবলী, যে অ্যাকচুয়াল ফ্লেভার, সেগুলো কি হারাই ফেলছি না? এবং এগুলো কিন্তু অ্যাকচুয়াল ওয়াইল্ড টমেটো যতখানি উপকারী বডির জন্য, এই আমাদের যে হাইব্রিড টমেটো এটা কি অ্যাকচুয়ালিতে এত উপকারী বডির জন্য? ফরমালিন দেওয়া, যেটা 3 সপ্তাহতেও হচ্ছে পাকে না, শক্ত থাকে, এটা কি অবশ্যই তো বডির জন্য ভালো না। তার মানে কি তারা তাদের জেনেটিক্স অনেক ডাইভার্সিটি বা অনেক মানে ভিন্নতা। দেখেন 17 নম্বরে কি বলা হয়েছে, আ কম্প্যারিজন বিটুইন দ্য আর্লি ডোমেস্টিকেশন অফ টমেটো অ্যান্ড মোর রিসেন্ট রিসার্চ। তুলনা করা হয়েছে বর্তমানে হচ্ছে আমাদের টমেটোকে কিভাবে হচ্ছে আয়ত্তে আনা হয়েছে এবং মোর রিসেন্ট রিসার্চগুলো হচ্ছে কিভাবে করা হয়েছে। এটার কথা বলা হয়েছে হচ্ছে একদম প্রথম, হ্যাঁ ফার্স্ট প্যারাগ্রাফে একদম শুরুতেই বলা হয়েছে, ইট টুক অ্যাটলিস্ট 3000 years ফর হিউম্যানস টু লার্ন হাউ টু ডোমেস্টিকেট দ্য ওয়াইল্ড টমেটোস অ্যান্ড কাল্টিভেট ফর দ্য ফুড। এখানে বলা হয়েছে আগে মানুষের প্রায় 3000 বছর সময় লেগেছিল কি ওয়াইল্ড টমেটোকে কাল্টিভেট করতে এবং খাওয়ার উপযোগী করতে। কিন্তু এখানে কি বলেছে, নাও 2 সেপারেট টিমস ইন ব্রাজিল অ্যান্ড চায়না হ্যাভ ডান ইট অল ওভার অ্যাগেন ইন লেস দ্যান 3 years। কিন্তু বর্তমানে ব্রাজিল এবং চায়নার 2টা টিম এই ফুল প্রসেসটা মাত্র 3 বছরেরও কম সময়ের মধ্যে কি করে দেখিয়েছে। ফুল প্রসেসটা কম্প্যারিজন হলো না? রিজন বুঝতে পেরেছেন কি পড়াচ্ছি? 18 হচ্ছে সি। এখানে কুডলা বলেছিল কি যে হ্যাঁ দে আর কোয়াইট টেস্টি, আ লিটল বিট স্ট্রং বাট ভেরি অ্যারোমেটিক। সি নাম্বার। এই যে না, এখানে আপনার পার্সোনাল রিঅ্যাকশন কোথায়? মানে ওটা তো ওটা নাই, বাট ওটা থেকে রিঅ্যাকশন হচ্ছে এটা আপনার হচ্ছে এই দেখেন উপরে এটা যেটা বলছে যে এই যে দ্য ওয়াইল্ড টমেটোস হ্যাজ টুয়াইস অ্যাজ মাচ লিপন অ্যাজ কাল্টিভেট ওয়ান্স, দ্য নিউলি ডোমেস্টিকেটেড ওয়ান হ্যাজ 5 times অ্যাজ মাচ। এখানে যে নতুন মিউটেশনের কথা বলা হয়েছে যে ওয়াইল্ডের তুলনায় এটা নতুনটা 5 গুণ বেশি করা হয়েছে। এটার ব্যাপারে হচ্ছে কি সে রিয়াকশন কি দিয়েছে যে নতুন যেটা হচ্ছে কি মিউটেশন করা হয়েছে সেটা কি খুবই টেস্টি এবং একটু স্ট্রং বাট কি খুবই অ্যারোমেটিক। এটাই হচ্ছে কি তার পার্সোনাল রিয়াকশন। বুঝেছেন? এখন দেখেন আপনারা যদি ক্যাম্ব্রিজ 17 বইটা একটু উলটপালট করেন দেখবেন যে এই বইয়ের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচিং ইনফরমেশন আছে, অ্যাটলিস্ট প্যাসেজ 2 অথবা প্যাসেজ 3-তে আছে। 3টা প্যাসেজ থাকে, 3টা প্যাসেজের মধ্যে ম্যাচিং ইনফরমেশন থাকে। আপনাদের মধ্যে কেউ একজন লাস্ট ক্লাসে জিজ্ঞাসা করেছেন যে রিসেন্ট আসা কোশ্চেনগুলো কী, একটু খেয়াল করলে দেখবেন ট্রু ফলস নট গিভেন, গ্যাপ ফিল, এমসিকিউ এবং ম্যাচিং হেডিংস আর ম্যাচিং ইনফরমেশন। এই 5 থেকে 6টা কোশ্চেন টাইপই বইটার মধ্যে সবচেয়ে বেশি। খুলে দেখেন
4টা টেস্ট আছে, 4টা টেস্ট একটু খুলে দেখেন যে এই টেস্টে ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। আপনাদেরকে নেক্সট ক্লাসে আরেকটা বই আনতে বলবো যেখানে দেখবেন যে সবচেয়ে বেশি আছে ম্যাচিং হেডিংস। কোনো না কোনোটা সময় দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার কোশ্চেন টাইপ একটু বেশি আসে, কিন্তু কমন কোশ্চেন টাইপ কিন্তু একই থাকে। ট্রু ফলস নট গিভেন আপনাদের অবশ্যই অ্যাকিউরেসি আনতেই হবে, কারণ এটা আপনারা পাবেনই। ট্রু ফলস নট গিভেন না পেলে ইয়েস নট গিভেন পাবেন, বাট দুইটার একটা থাকবেই। নট নেসেসারি। আপনাদের কম্পিউটার এখন যে কম্পিউটার বেসড, আপনার সাথে আপনার পাশের জনেরই কোশ্চেন টাইপ মিলবে না, সো এখন এটা খাটবেই না। বুঝতে পারছে? সব কয়টা কোশ্চেন টাইপ শিখে যান, খারাপ কি আপনার জন্য? আপনি স্কিল ডেভেলপ করলে আপনি ব্যাট স্কোর অবশ্যই বাড়বে। এরকম এই ধরনের শর্টকাট খুঁজবেন না যে আমি এটা করব ওটা করব না, সবই করবেন, যেটা বরং করবেন না ওইটাই আসবে এক্সামে। ওকে, ম্যাচিং ইনফরমেশন নিয়ে আপনাদের মধ্যে আর কোনো কোশ্চেন আছে? বুঝাইতে পারছি আমি যা বুঝাইলাম আজকে? যারা বই আনেন নাই, যারা ঘুমে চোখ ডুলুডুলু করতেছেন, যারা ক্লাসে ইন্টারেস্টেড না, তারা কি বুঝেছেন? বা তাদের কোনো নেক্সট ক্লাস থেকে বই আনবেন। রিডিং মডিউলে বই ছাড়া আসেন, ব্যাপারটা খুবই